সুপ্রিয় দর্শক, অন্যমেলা আয়োজিত 2024-এর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা পর্ব চলছে, সেই পর্বের এবারের আলোচ্য বিষয় হলো মুক্তিযুদ্ধে বামধারার ছাত্রদের ভূমিকা। এ বিষয়ে আমাদের মাঝে আলোচক হিসেবে এসেছেন আমাদের সবারই পরিচিত শহীদ খন্দকার টুকু, যিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী, লেখক, আমাদের সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, সাংস্কৃতিক কর্মী এবং একজন বিশিষ্ট ব্যবসায়ীও বটেন। তো আবার উনি রাজনীতির সাথেও কিছু একটু সম্পৃক্ত। সব কিছু মিলিয়ে সেই সময় তিনি যা দেখেছেন এবং সেই সময়ের বাম ছাত্রধারার কি অবস্থান, সেই বিষয়ে ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান আলোচনা শুনতে হবে বলে আশা করছি। আপনাদেরকে আমন্ত্রণ। শহীদ ভাই, আপনি কেমন আছেন? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ভালো আছি, অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো। তো আমাদের তো আপনি জানেন যে আমাদের অন্য মেলা প্রতি বছরই বিজয় দিবসে অনুষ্ঠান করে এবং একটু বিষয় ভিত্তিক করি। তো এবারে বিষয় তো অনেকগুলি বিষয়ের ভিতরে আপনার বিষয় যেটা, সেটা হলো যে 1971-এর আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই সময় তার আগে পরে বাম ছাত্র ধারার যে সমস্ত ছাত্র ছিলেন বা যারা নেতৃত্বে ছিলেন বা যে প্রতিষ্ঠানগুলি ছিল, তাদের মুক্তিযুদ্ধের ভূমিকাটা কেমন এবং তার আগে পরে ভূমিকা কেন। একটা ধারা তো আমরা সবাই জানি যে জাতীয়তাবাদী বা আওয়ামী লীগের ছাত্রলীগ, কিন্তু তার বিপরীতে যে ছাত্র ইউনিয়ন তখন যেটা ছিল, তারাও অনেক প্রবল ছিল। আমরা 6 দফার সাথে যখন 11 দফা আসে, তখন ছাত্র ইউনিয়নের সাথে প্রবলভাবে একত্রতা ঘোষণা করেছিল এবং যে কারণেই এত এক দুর্জয় গণ আন্দোলনের সৃষ্টি হয়েছিল বলেই আমার দৃষ্টিতে তৎকালীন লৌহমানব পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান মানে পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশে সামরিক শাসন জারি হয়ে যায়। তার পরবর্তী ইতিহাস তো সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ইতিহাস, ওইখান থেকেও আরেকটা অধ্যায় বলে আমার মনে হয়। তো আপনি যদি একটু কিছু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমাকে সম্ভবত সবচাইতে কঠিন, আমি দেখলাম আপনাদের যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল, সবচাইতে কঠিন এবং বিতর্কের অবকাশ রয়েছে এমন একটা ব্যাপারে কথা বলতে বলেছেন। হ্যাঁ, সো আমাকে খুব সতর্কতার সাথে বলতে হবে। তারপরে হয়তো আমার কথায় কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কারণ আসলে বাম রাজনীতি নিয়ে অনেক নানা রকমের আপনার কি বলবো ভিন্ন মত আছে। সো যদি আমার কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দরভাবে দেখবেন, কারণ এটা আমার ব্যক্তিগত অ্যাবসলিউটলি আমার ব্যক্তিগত অভিমত এবং কিছু কিছু দলিল থেকে নেয়া। তবে শুরুতে আমি যেটা বলতে চাই যে মহান মুক্তিযুদ্ধের সময় আপনি যেটা বলেছেন, শুধু সময় নয়, আগে এবং পরে পরে বিভিন্ন স্বৈরাচারী সময় যেমন এরশাদ ছিল একজন, হ্যাঁ, এই 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 আন্দোলনের পক্ষে যারা কাজ করেছে, সমস্ত স্বৈরাচারী শক্তির আন্দোলনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, যারা হতাহত হয়েছেন, এবং যারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনায় কিন্তু ছিল বৈষম্যহীন সমাজ। বিকজ আমাদের সাথে একটা পশ্চিম পাকিস্তানে তখন একটা বৈষম্য ছিল, বিরাট বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য। সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু ছিল আমাদের যুদ্ধ প্রতিবাদ, সব কিছুই। তো সেই তখন, তার আগে, তার পরে যত মানুষ এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, মুক্তিযুদ্ধ সময় তো বটেই, তাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান। আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে শুধু ছাত্রলীগ বা আওয়ামী লীগ একাই যুদ্ধ করেনি। হ্যাঁ, অবশ্যই 71-এ যেহেতু আওয়ামী লীগ তখন একটা দল হিসেবে 70-এর নির্বাচনে বিজয়ী হয়েছিল, তাদের ভূমিকা ছিল অনেক বেশি। তবে এই যুদ্ধের আগে এবং পরে কিন্তু আপনার জনতার নানা স্রোত, সিপাহী থেকে শুরু করে আপনার শ্রমিক, ছাত্র, জনতা সবাই কিন্তু এসেছিল। এবং এখানে শুধু শহর কেন্দ্রিক কিছু ছিল না, শুধু ছাত্রই করেছে তা নয়, এখানে গ্রাম থেকে এসছে কৃষক, শ্রমিক, চাষা,
নানা রকম জায়গা থেকে কিন্তু লোকজন এসে আমাদের মুক্তিযুদ্ধকে সমৃদ্ধ করেছে। তো আমি সকলের প্রতি আমার আবার সেই সশ্রদ্ধ সম্মান, যেটা বলেছি যে জনগণের সার্বিক মুক্তি এবং একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার যে স্পিরিট, ওইটা ছিল আমাদের ৭১-এর আসলে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট আমি মনে করি। যে আমরা অনেক কথা বলি, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য মেইন স্পিরিট অফ দ্য হোল আপনার মুক্তিযুদ্ধের যে চেতনা। এবং এই চেতনাটাকে যারা আসলে ৭১-এর আগে কিন্তু বাম রাজনীতিবিদরা যেভাবে কাজ করেছেন, হ্যাঁ, এবং ইভেন মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল, তাকে রেকগনিশন দেওয়া তো দূরের কথা, তাদের কথা কিন্তু বলাই হয় না, বরঞ্চ অধিকাংশ ক্ষেত্রে বলা হয় যে বামরা ছিল স্বাধীনতা বিরোধী, এরকম একটা বয়ানে কিন্তু তৈরি করা হয়। কিন্তু এই বয়ানটার আমি বিরুদ্ধে বলবো না, কিন্তু এই বয়ানটা যে ভুল সেইটাকে সঠিক নয় এবং তাই আজকে আমি একটু আলোচনা করার একটু চেষ্টা করব। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে যারা বাম রাজনীতি করতেন তাদের কিন্তু যুদ্ধ ছিল বুর্জোয়া সম্প্রদায়ের বিরুদ্ধে, কারণ তারা রাজনীতি করতেন সাধারণ মানুষের জন্য, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার। এবং এই বাম রাজনীতিতে কিন্তু কারো কিন্তু কোনো অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল না, তারা খুব কষ্ট করে রাজনীতি করতেন। যেমন ধরেন যেগুলো বুর্জোয়া রাজনৈতিক দল ছিল, ইনক্লুডিং আওয়ামী লীগ, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন আপনার ব্যবসায়ী, বিভিন্ন যারা অর্থ দিতে সক্ষম ছিল তারা অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করেছে। কিন্তু আপনার এই বাম রাজনীতি যারা করতেন তাদের কিন্তু কোনো ধরনের আভ্যন্তরীণ বা বাইরের কিন্তু কোনো পৃষ্ঠপোষকতা ছিল না। এমনকি ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তারা যে যুদ্ধগুলি করেছে, এই যুদ্ধগুলির মধ্যেও কিন্তু তাদের সমস্ত কিছু কিন্তু ছিল আভ্যন্তরীণ। তারা ভারতে যে আপনার ট্রেনিং নেয়নি, হ্যাঁ, তারা থানা লুট করে আপনার অস্ত্র কালেক্ট করেছে। তো সবকিছুই কিন্তু আপনি মানে যেটা আমি বলতে চাচ্ছি ওটা হলো বাম রাজনীতি সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, একটা নির্লোভ এবং দেশপ্রেমিক মূলক একটা সত্যিকারের দেশপ্রেমিক। এবং দেশটা আসলে আমি মাঝে মাঝে বলি, দেশটা আসলে কি? দেশটা কি শুধু একটা মানচিত্র? দেশটা কি শুধু একটা পতাকা? নাকি দেশটা জনগণ, তাই না? এবং এই জনগণের অধিকাংশ কারা? খেটে খাওয়া মানুষ। আমরা যদি সেইভাবে চিন্তা করি তাহলে আমি বলবো যে বাম রাজনীতির পুরো জায়গাটাই ছিল যে জনগণের মুক্তি। একটা পতাকা, একটা ফ্ল্যাগ কিন্তু তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, একটা মানচিত্র কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল, এবং যে কারণে 11 দফার সাথে যে 6 দফার যে মূল মানে একটু আমি বিরোধ বলবো না, যে পার্থক্য, সেটা হলো যে ওই আপনার স্বায়ত্ত শাসনের সঙ্গে সঙ্গে 11 দফায় যেটা বলা হচ্ছিল সেটা হলো কৃষক শ্রমিকের অধিকার, যেটা 6 দফার মধ্যে ছিল না। সো তাদের সমস্ত আন্দোলনের মূল জায়গাগুলি ছিল জনগণের মুক্তি। তো এই জায়গাটা আমাদেরকে একটু মানে মনে রাখতে হবে। আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে বাম রাজনীতিতে অনেক রকমের ভুলভ্রান্তি হয়েছে এবং আপনার বিচ্যুতি হয়েছে এবং বিভ্রান্তি ছিল, এবং যে কারণে আজকে বাম রাজনীতি বলতে গেলে অলমোস্ট বিলীন। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে আপনার এই বাংলার সেই মুক্তিযুদ্ধের আগে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের রাজনীতির একটা অন্যতম শক্তি কিন্তু ছিল বাম ঘরানার যেটা রাজনীতি। এখন বাম বলতে আমরা কি মিন করি? এটা একটা ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আমার মনে হয়, কারণ বাম বলতে আপনার একসময় বলতো মস্কোপন্থী, হ্যাঁ, বাম, সিপিবি, তারপরে আপনার মস্কোপন্থীদের বলা হতো সংশোধনবাদী, ওইটা একদল বলতো, আবার চীনাপন্থীদের বলতো বিপ্লবী, রাইট। হ্যাঁ, এবং তবে মূল, হ্যাঁ, আপনার ধর আমি যদি প্রশ্ন করি বাম রাজনীতি কারা করতেন, হ্যাঁ, মনোরম হাসানি, মণি সিংহ, সিরাজ শিকদার, ভাষামতিন, আলাউদ্দিন, আপনি দেখেন বিভিন্ন আপনার কিন্তু বাম রাজনীতি করতে এরা বাম রাজনীতি করতেন বলতে গেলে আপনি কিন্তু মেলাতে পারবেন না। বিভিন্ন আপনার অবয়বে কিন্তু এই রাজনীতিবিদগুলি ছিলেন। ইভেন মুক্তিযুদ্ধের পরে জাসদ ক্লেম করতো যে তারাও বাম
রাজনৈতিক দল, তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতেন, তাই না? সো আমার মনে হয় যে এটা অনেক বিতর্কের ব্যাপার। তো আমরা কে বাম রাজনীতি করতো, কে করতো না, আসলে কে মূল বাম শক্তি, আমরা ওই আলোচনায় না যাই। আমরা শুধু দেখি যে বিভিন্ন যারা আপনার বাম বলে দাবি করে, হ্যাঁ, যারাই করে, তাদের কতটুকু ভূমিকা আমরা জানতে পেরেছি। একটা বই বেরিয়েছিল আপনার 480 পাতার একটা বড় বই। ওই বইটার নামই ছিল মুক্তিযুদ্ধে আম, আহ, বামপন্থীরা। ঠিক আছে? ওই বইটা আসলে যদি কেউ পড়েন তাহলে অনেক তথ্য পাবেন যে আসলে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের আগে থেকে বাম রাজনীতি যারা করতেন তাদের ভূমিকা কি কি ছিল। আমি 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 কয়েকটা এক্সাম্পল দিই, এবং এবং এগুলো সবই কিন্তু আপনার ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত তথ্য। আপনি যে বইটার কথা বললেন, এটা লেখক কে? এটার লেখক হচ্ছে, আমি আপনাকে বলছি, আমার কাছে ওইটা আছে, আমি আপনাকে একটু পরে তাহলে আপনাকে দিচ্ছি। বইটার নামটা ইংরেজিতেও বেরিয়েছে, বাংলাতেও বেরিয়েছে। 1968 সালে পাবনার শাহপুর একটা জায়গা আছে, সেখানে মৌলানা ভাসানী প্রথম তিনি একটা ঘোষণা দেন যে পূর্ব বাংলাকে স্বাধীন করতে হবে, এবং এটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে। যে সমাজতান্ত্রিক দল যারা করতেন, বাম যারা রাজনীতি করতেন, মূলত সিপিবি এবং বা মুজাফর সাহেব এবং মৌলানা ভাসানী এবং তার অনুসারীরা, তাদের মূল পার্থক্য ছিল যে তারা মনে করতেন যে চীনপন্থীরা, অনেকে বলে চীনপন্থী, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, যে চীনপন্থী, রাশিয়াপন্থী, হ্যাঁ, তারা মনে করতেন, চীনপন্থীরা মনে করতেন যে সশস্ত্র বিপ্লব করতে হবে, নাহলে আমাদের স্বাধীনতা আসবে না। আর সিপিবি বা অন্য যারা বাম, তারা মনে করতেন যে না, সশস্ত্র যুদ্ধ আমাদের সমাধান নয়। ধরেন যেটা 71-এ আমরা দেখলাম যে আসলে সশস্ত্র যুদ্ধ ছাড়া আমাদের মুক্তি আসবে না, আলটিমেটলি সেই তত্ত্বটাই আপনার প্রমাণিত হয়েছে। তারপরে আপনার 22শে ফেব্রুয়ারি 1970 যখন 11 দফা আপনার ঘোষণা করা হলো, 11 দফা ঘোষণা করার সময় তখন তারা একটা কমিটি করলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট, 1970 22শে ফেব্রুয়ারি, মানে 21 গণ আন্দোলন তো 69-এ, 11 দফা 6 দফা 11 দফা মেনে নাও, মানতে হবে, এই স্লোগান তো আমরা নিজেরাই দিয়েছি। 69 তাহলে ঠিক আছে, ধন্যবাদ। তো বিপ্লব আপনার পূর্ব বাংলা কমিউনিস্ট বিপ্লবী সমন্বয় কমিটি, ওটা হচ্ছিল 70-এ, সেটা হতে পারে। হ্যাঁ, এবং ওই সময় আপনার ডক্টর মাহবুবুল্লাহ নাম হয়তো শুনেছেন, হ্যাঁ, উনি সহ বহু ছাত্র নেতা তখন আপনার কারাগারে যায়, এবং মাহবুবুল্লাহ সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমার খুব প্রকৃত অর্থে মাহবুবুল্লাহ সাহেব ওই সময় কারাগারে যাওয়ার পরে সমস্ত মুক্তিযুদ্ধের সময়টা কারাগারেই তিনি ছিলেন, আমার যতদূর জানি, এবং তিনি বের হন নেই। কারণ যে উনি ভাবছেন, উনি তো একটু চিন্তাবিদ লোক, যে আমি বের হলে আমি হয়তো মরাও যেতে পারি বা যে কোনো কারণে আর বের হন নাই। পরবর্তীতে যখন বঙ্গবন্ধু ফেরত আসলেন, এসার পরে জিজ্ঞেস করছে মাহবুবুল্লাহ কই, মাহবুবুল্লাহ নিজে খবর দিছে যে আমি তো এরকম আছি, বলে আচ্ছা তুই বাইর হ। বঙ্গবন্ধু এইভাবে কথা বলতো। এইটা আমি কি সেই মানে মাহফুজুল্লাহর কথাই বলছি? মাহবুবুল্লাহ ছিলেন তার ছোট ভাই, তারা দুই ভাই আপনার বাম রাজনীতির বেশ আপনার ইম্পর্টেন্ট ফিগার ছিলেন। আমি তো ঠিকই আছি নাকি? আপনি ঠিকই আছেন, হ্যাঁ। তো যাই হোক, তো ওই আপনার তার মানে 1971-এর আগে থেকেই কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল, এবং আপনার এই বাংলাদেশকে মুক্ত করার জন্য ছাত্রলীগ, আওয়ামী লীগের মানে একদিকে এক ধারায় তারা আন্দোলন করেছে, হ্যাঁ, 6 দফা নিয়ে, আর আরেক ধারায় 11 দফা নিয়ে আপনার বিপ্লবী ছাত্র ইউনিয়ন, তারপরে আপনার যে বললাম যেটা, যে আপনার কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা মিলে আরেক ধারায় একটা মুক্তিযুদ্ধ একটা আন্দোলন করা শুরু করেছিল। ওই সময় আমরা যদি অনেকগুলো ফিগার দেখি, যেমন সিরাজ শিকদারকে নিয়ে অনেক আলোচনা হতে পারে, নিশ্চয়ই তাকে নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তার কিন্তু মুক্তিযুদ্ধে একটা প্রচন্ড ভূমিকা ছিল। এবং আপনার বোধহয় জানেন যে পেয়ারা বাগান, হ্যাঁ, তিনি কিন্তু মুক্ত করেছিলেন, হ্যাঁ, বহুদিন। এবং উনি বঙ্গবন্ধুকে অনেকবার পরামর্শ দিয়েছিলেন যে আলোচনা করে লাভ হবে না, মানে যে ইয়াহিয়ার সাথে আলোচনা লাভ হবে না, আমাদেরকে সশস্ত্র সংগ্রাম করতে হবে, হ্যাঁ, আপনি আলোচনা করেন না। হ্যাঁ, বাট বঙ্গবন্ধু নিজস্ব পলিটিক্যাল ভিউ থেকে যা উনি ভালো মনে করেছেন, বাট সেটা সিকদার মানে
মুক্তিযুদ্ধের পরবর্তী ভূমিকা যেরকমই থাকুক, কিন্তু মুক্তিযুদ্ধের আগে এবং পরে অবশ্যই তার একটা বিরাট একটা ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। এবার আমরা আসি সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। তারা আপনার যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, ওরা 5,000 কর্মী দিয়ে তারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল। মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তাদের 12,000 অ্যাক্টিভ মুক্তিযোদ্ধা ছিল। যদিও আপনি যেটা বললেন যে তাদেরকে সংশোধনবাদী বলা হতো বা একসময় আওয়ামী লীগের বি টিম বলা হতো, হ্যাঁ, কিন্তু তারা ওই সময়টায় তারা আওয়ামী লীগের সঙ্গে মোটামুটিভাবে একসাথে না, ওটা মুক্তিযুদ্ধের সময় তো ওদেরকে আলাদাভাবে ভারত সরকার ট্রেনিং এ দিয়েছে, যারা বামপন্থী রাজনীতি করতো। বামপন্থীদের মধ্যে আবার ওই যে বললাম যে ওই আপনার যে ওই রুশ, আমরা যাকে রাশিয়াপন্থী বলি আর কি, সংশোধনবাদী। সংশোধন আমি বলবো না, সংশোধনবাদ ইতিহাসে তো তারা সংশোধনবাদী স্বীকৃত না। এটা হচ্ছে যারা আপনার চীনপন্থী আমরা বলি তাদের বয়ান, কিন্তু আসলে রাজনীতিতে তো আসলে কোনো মানে তাহলে আবার সেই 71-এর কথা বলতে, এই যে দুই কুকুরের লড়াই, এটা একটা বিশাল বিষয়। এটা একটা বললাম যে আসলে এটা এগুলো নিয়ে আলোচনা করতে আপনি গেলে যে বলেছেন 12,000, কোনো তথ্য আমার কাছে আছে হ্যাঁ। এবং খুবই মানে অথেন্টিক তথ্য, হ্যাঁ। যে মুক্তিযুদ্ধের সময়ে হ্যাঁ। ওরা তো আলাদাভাবে ভারত সরকার তাদেরকে ট্রেনিং দিয়েছে, হ্যাঁ। ছাত্র মানে ফ্রিডম ফাইটার আলাদা একটা গ্রুপ হিসেবে, এবং যেটা অন্যরা অনেক সময় পছন্দ করে নাই। হ্যাঁ। তারা সংখ্যা বলছে আমাদের ছিল 17,000। হতে পারে আপনার মানে আমি যে তথ্যটা পেয়েছি ওই বই থেকে পেয়েছি, হয়তো 17,000 ছিল বা যাই হোক, সংখ্যা একটা ছিল বড়ই, হ্যাঁ, ছোটখাটো সংখ্যা না। ওরা যেহেতু সংখ্যা বলছে নয়, যে হ্যাঁ। 80,000 1 লক্ষ মুক্তিযোদ্ধা আমরা ট্রেনিং দিয়েছি, তার হ্যাঁ। মধ্যে যদি 17,000 4 ভাগের 1 ভাগ। অ্যাবসলিউটলি। তারপরে আবার আপনার ধরেন আমরা যদি ওই যারা চীনপন্থী যাদেরকে আমরা বলছি, তাদেরও কিন্তু মুক্তিযুদ্ধে বড় একটা ভূমিকা ছিল। হ্যাঁ, ওদের মধ্যে আপনার অনেকগুলি গ্রুপিং ছিল এবং দে ওয়ার নট ভেরি শিওর, কারণ তাদের যে আপনার কি বলবো মূল জায়গা চীন, হ্যাঁ, চীনের ভূমিকা নিয়ে তাদের মধ্যে একটা ভ্রান্তি ছিল, আমরা কি করব। সো ইট টুক সাম টাইম। হ্যাঁ, তাছাড়া ওরা ভেবেছিল যে এই মুক্তিযুদ্ধ অনেক দীর্ঘস্থায়ী হবে, হ্যাঁ। তার দীর্ঘস্থায়ী পরিকল্পনায় ওরা আগাচ্ছিল। এক্স্যাক্টলি, দে ওয়ার স্লো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সো তারা দে ওয়ার নট রিঅ্যাক্টিভ রাইট অ্যাওয়ে। কিন্তু আপনার মানে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাও কিন্তু অনেক ছিল। আপনার প্রথম আমি সেই বইয়ের রেফারেন্সে বলছি যে ওরা প্রথম যুদ্ধ শুরু করে রাইট আফটার স্বাধীন 26শে মার্চের পরে, হ্যাঁ, শিবপুর নরসিংদী থেকে ওই এলাকায়, এবং গোলাম হিল্লোল নামে একজন বাম আপনার কি বল বিপ্লবী ছাত্র ইউনিয়নের একজন কর্মী, সে অস্ত্র সরবরাহ করতে যে প্রথম শহীদ হয়। তার নাম ছিল গোলাম হিল্লোল। তারপরে আপনার বরিশালে একটা বড় একটা থানা থেকে ওরা অস্ত্র লুট করলো, অস্ত্রগুলো আবার লুট করলো, এবং ওখানে ফজলু নামে একজন কর্মী ধরা পড়ে তাকে হত্যাবন্ধ করা হয়। সো তারপরে আপনার ধরেন মানে সারা বাংলাদেশে আস্তে আস্তে আপনি যেটা বললেন স্লোলি এই বাম ঘরানার রাজনীতিবিদদের নেতৃত্বে বা অনুপ্রেরণায় সারা দেশে আস্তে আস্তে যুদ্ধ ছড়িয়ে পড়ে। দিনাজপুর, রাজশাহী, ওই উত্তরবঙ্গ এলাকায় কর্নেল নুরুজ্জামান, তারপর এয়ার মার্শাল সদরুদ্দিন, পরে উনি এয়ার মার্শাল, তাদের নেতৃত্বে আপনার উত্তরবঙ্গে বামপন্থীরা আপনার বেশ ভালো মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। নোয়াখালীতে আমাদের তোহা ভাই, উনি তো নোয়াখালী একটা বিস্তীর্ণ এলাকা মুক্ত করলেন, এবং মুক্ত করে ওই যে ল্যান্ডগুলো যেগুলো আপনার ছিল, ওই ল্যান্ডগুলোকে ওখানকার যারা আপনার দরিদ্র কৃষক ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। জুনের শেষের দিকে মোটামুটি ভাবে বলতে পারেন যে এই বামপন্থীরা আরো বেশি অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধে জড়িত হয়। তখন দেবেন শিকদার, হ্যাঁ, নাসিম আলী, তারপরে অমল সেন, সাইফুদ্দিন, তারপরে কাজী জাফর ভাই, হ্যাঁ, তো ওনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় নেতৃত্বে তখন বামপন্থীরা খুব অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধ করেছেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আবারও বলছি আভ্যন্তরীণ ট্রেনিং এবং আভ্যন্তরীণভাবে অস্ত্র সংগ্রহ করেছেন তারা। এটা একটা আমি বলবো একটা বৈচিত্র্যপূর্ণ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা ফ্রিডম ফাইটার ছিল তারা যেমন ভারতে যে আশ্রয় নিয়ে ওইখান থেকে অস্ত্র এবং ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করেছে, এরা তাদের ওন সোর্স বা বামপন্থীরা নিজের দেশে থেকেই যতটুকু সম্ভব
যুদ্ধ করেছে। কিন্তু তবুও ওই যে 17,000 কিন্তু ওইটাও কিন্তু ভারতে ট্রেনিং হ্যাঁ, পাচ্ছে। কিন্তু ওটা কিন্তু ওটা কিন্তু ওই যে আপনি সংশোধনবাদ যেটাকে বললেন, সংশোধনবাদী, হ্যাঁ, সংশোধনবাদ যাদেরকে আপনি বললেন, আমি কিন্তু বলছি না। হ্যাঁ, এটা আমি বলছি না, আমার না, তাও ইতিহাসে বললাম। এইভাবে শিক্ষিত হ্যাঁ। যে যারা মস্কোপন্থী, হ্যাঁ। এই জন্যই তো আপনার বাম রাজনীতিটা ভেঙেছে। এটা তো ভেঙেছে 65 সময়। হ্যাঁ। 65-তে যখন বাংলা যখন আপনার মাও সেতুং এসে দেখলো যে বিপ্লব। রাশিয়া অ্যাকচুয়ালি ওইখানে যখন আপনার মারা গেল, আপনার কি জানি নাম, স্টালিন। স্টালিনের পর থেকে রাশিয়ার ভিতরে সংশোধনবাদীটা আসে। রাইট, এবং বিশেষ করে আপনার ব্রেজনেভ আসার পর। হ্যাঁ, তো স্টালিনের পরে তো অন্যান্য এসে হ্যাঁ, হ্যাঁ, ব্রেজনেভ আসছে। হ্যাঁ, হ্যাঁ। ব্রেজনেভ তো তখন আমাদের সময়ের মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন। Right, তো right. ওই যে স্টালিনের পরে যে ভাগাভাগি, সেইখান থেকে সংশোধনবাদী এবং বিপ্লবী, মানে মস্কোপন্থীরা সংশোধনবাদী আর চীনপন্থীরা বিপ্লবী, যেটা আবার সিরাজ সিং দ্বারা বিপ্লবী হয়েছিল। Right, এবং উনি নিজে পার্বত্য চট্টগ্রামে গুহা টুহা বানায় ওখানে প্রস্তুতি নিয়ে একদম। যুদ্ধের পরিকল্পনা করেছে একদম। আগে এবং পরে। একদম, ধন্যবাদ। হ্যাঁ, একদম। তো আপনার তো ওই আমরা যদি দেখি ঠিক একইভাবে আমি একটা ডেটা কিছু কালেক্ট করেছি যে আপনার তখন কোথায় কোথায় কতগুলো মুক্তিযোদ্ধা কাজ করেছে। হ্যাঁ, তো আবার যে এই মানে বাম ঘরানার, মানে বাম ঘরানা বলতে আমি এখন মিন করছি যারা চীনাপন্থী, হ্যাঁ, বা আভ্যন্তরীণ শক্তিতে বলিয়ান হয়ে, যেমন 10,000 মুক্তিযোদ্ধা ছিল শিবপুর, নরসিংদী, রায়পুর, মনোহরদী এইসব এলাকায়, ঢাকার অদূরে, মানে ঢাকার আশেপাশে। 5,000 ছিল দক্ষিণ কুমিল্লাতে। 2,000 মুক্তিযোদ্ধা ছিল সাতক্ষীরাতে। 2,000 কাজ করেছে আত্রাই, নোয়াগাঁও ওই দিকটায়। বাগেরহাটে 3,000। তার মানে এই কথাবার্তায় বোঝা যাচ্ছে যে খালি জাতীয়তাবাদী না, যারা বাম ধারার সাথে চিন্তায় সম্পৃক্ত ছিল তারাও যথাযথ এবং ব্যাপক আকারে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এখানে কোনো ভুল নাই। মুক্তিযুদ্ধের পরবর্তীতে বা মুক্তিযুদ্ধ চলাকালীন অনেকে অনেক ধারায় চলে গেছে বা চিন্তা করেছে অন্য কিছু। দেশ স্বাধীনের পরেও তারা অনেক দূর এইটার বিপক্ষেই থেকেছে, কিন্তু সম্পৃক্ততাই বেশি। আপনি যে কথাটা বলেছেন, আসলে দুইটা জিনিস বোধহয় কাজ করেছে মুক্তিযুদ্ধের সময় বা আগে এবং পরে, যে কেউ কেউ মনে করতেন এটা দুই লড়াই, কুকুরের লড়াই, দুই প্রভুর লড়াই। হ্যাঁ, এটা একটা। আরেকটা ধরনের যেটা যে ওই যে তাদের একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল এবং তারা সত্যি সত্যি চেয়েছিল যে এটাকে একটা জনযুদ্ধে পরিণত করার জন্য। 9 মাসের যুদ্ধ শেষ, হ্যাঁ, ভারত এসে আমাদেরকে ফলটা হাতে তুলে দেবে। ভারতেও কিন্তু একই হয়েছে। ভারতেও যখন ভারতে ছিল সিপিআই আর সিপিআইএম, না কিন্তু সিপিআই সহযোগিতা করেছে সম্পূর্ণভাবে, কিন্তু সিপিএম করেনি। সিপিএম করেনি বলে আবার তারা এই মুক্তিযুদ্ধকে অনেকে কটাক্ষ করেছে যারা সিপিএম করছে। একদম, কিন্তু সিপিআই সহযোগিতায় কিন্তু ভারতের সাথে রাশিয়ার চুক্তি হয়, যে চুক্তির কারণে আমাদের মুক্তিযুদ্ধে রাশিয়া বারবার ভেটো দিয়েছে, এবং ভেটো পাওয়ার যদি রাশিয়া না থাকতো বা ওই ভেটো যদি না আসতো, হয়তো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যরকম হতো। মুক্তিযুদ্ধের ইতিহাস কেমন হতো আসলে বলা খুব মুশকিল। মানে এখন যেটার আমরা তো অনেক বলে না যে একটা ইতিহাস যখন ঘটনা ঘটে যায় তখন এটা হলে কি হতো, ওটা হলে কি হতো, এটা হলে কি হতো, এগুলো হচ্ছে সব অ্যাজাম্পশনস, রাইট? হ্যাঁ, কিন্তু বাস্তবে তখন আসলে কি হতো আমরা কিন্তু কেউ বলতে পারি না। হ্যাঁ, ইফস আর অলওয়েজ ইফস। না, কিন্তু আমি বলছি যে রাশিয়ার ভেটো দেওয়ার কারণেই তো আমরা অনেকবার জাতিসংঘের এই শান্তি বাহিনী বা মধ্যস্থকারী বাহিনী হিসেবে যুদ্ধটা বন্ধ হয়নি। যুদ্ধ যদি হঠাৎ যদি বন্ধ হয়ে যেত তাহলে আমাদের যুদ্ধের চরিত্র এবং মুক্তিযুদ্ধের অন্য ধারা, আমি সেই বক্তব্য। অ্যাবসলিউটলি। কিন্তু ওই যে আপনার ধরেন যেটা যে ওই মুক্তিযুদ্ধ যখন শক্তিশালী হচ্ছিল, মানে যেটা বাস্তব, হ্যাঁ, যে আপনার জুনের পর থেকে কিন্তু মোমেন্টাম একটা কিন্তু চলে এসেছিল, হ্যাঁ, এবং পাকিস্তানি বাহিনী কিন্তু চারদিকে কিন্তু মার খাচ্ছিল। হ্যাঁ, দে ওয়্যার বিং কর্নার্ড বাই মুক্তিযোদ্ধাস, নট বাই ইন্ডিয়ান আর্মি। তারা সাপোর্ট করেছে আমাদেরকে অবশ্যই, এবং এটা আমরা কৃতজ্ঞতার সাথে বলবো সেটা। কিন্তু যুদ্ধগুলি কিন্তু করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, এবং পাকিস্তানকে শেষের দিকে অক্টোবর নভেম্বর দে ওয়্যার কর্নার্ড। ঠিক যেমন আপনি যে কথাটা ভারতের যে কথাটা বলছেন সহযোগিতার কথা, ঠিক তেমন রাজাকার আলবদর আলসামসরা যেরকম সহযোগিতা করেছিল পাকিস্তানিদের, যার জন্য আমার পরিচিত বোন ভাইকে ধরা দিতে তাদের, যেহেতু তারা চীনে বলি ধরা দিতে পারছিল। ঠিক মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও যদি মুক্তিযোদ্ধারা ওই রকম সক্রিয় ভূমিকায় না আসতো তাহলে ভারতীয় বাহিনীরও এইরকম এত দ্রুত অগ্রগামী হওয়া সম্ভব ছিল না। এটা স্বাভাবিক। দ্রুত নয়, হয়তো যুদ্ধেই আপনার
মানে দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ হতো, মানে একটা সমাধান হতো না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে মুক্তিযুদ্ধটা যেভাবে চলছিল, যে স্পিডটা চলে এসেছিল অক্টোবর নভেম্বরের দিকে, হ্যাঁ, আমার মনে হয় আমরা হয়তো ভারতের সাথে যুদ্ধ ছাড়াই আমরা উইন করতে পারতাম। এবং সেটা হয়তো আমাদের জন্য আরো বেশি গর্বের একটা ব্যাপার হতো যে আমরা নিজেরা আমাদের কাছে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছে। যেটা হয়নি, যেটা বললাম যে ইফস, অনেক কিছুই তো। তবে ওই সময়টাই যে মুক্তিযুদ্ধ যে পর্যায়ে ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তান খুব বেশি দিন টিকতে পারত না। এটা আমার মোটামুটি আমার যতটুকু আমি জানি। আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন স্কুলে পড়ি। হ্যাঁ, তবে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি, আমাদের বড় ভাইরা অনেকেই আপনার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমি কিন্তু রাজনীতি করি না, আবার বলি আমি রাজনীতি একটা আমার অবশ্যই একটা না, আমি জেনেছি আপনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য মানে অনেক গার্জেনদের, মানে আপনার বাড়ির গার্জেনদের অবর্তমানে গোপনে আপনি গ্রেনেড রেখেছেন তাদের সহযোগিতা করার জন্য। এটা ছিল অপমর জনসাধারণের মুক্তিযুদ্ধের বিষয়। এখানে কোনো ইজম কাজ করেনি, অমুক বা তমুক। তখন সবাই একটা নির্দিষ্ট লক্ষ্যে অবিচল ছিল। এক্স্যাক্টলি, আপনি কথা থেকে জানলেন, ভেরি ইন্টারেস্টিং। এটা তো সবার জানার কথা নয়। অবিচল ছিল মুক্তিযুদ্ধ হবে, যার জন্য অন্য কোণে আমি এমনও শুনেছি যে যখন অক্টোবরের মাঝামাঝি একটা কনফেডারেশনের কথাবার্তা আসলো, মুক্তিযুদ্ধের একটা আসলো, শেখ মুজিবকে মুক্ত করবো একটা কথাবার্তা চলছে, অনেকের মন খারাপ হয়ে গেছে এবং পরে মুক্তিযোদ্ধারা বলেছে যে আমরা কোনো আপোষে আর বিশ্বাসী না, আমরা দেশ স্বাধীন করবো, নাহলে আর কোনো পথ নাই। কারণ তখন তো মুক্তিযোদ্ধারা অলরেডি অনেক জায়গা মুক্ত করে ফেলেছে। সত্যি, তাই না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার তখন মুক্ত অঞ্চল। তার মানে এখন বোঝা যাচ্ছে যে বাম সম্পর্কে আমাদের আরো অনেক জানা দরকার। এক পক্ষ প্রচারণায় তো সম্পূর্ণ বিষয় না, মুক্তিযুদ্ধের বিষয়টা একটা বিরাটকার, অনেক অনুল্লেখিত অজানা অনেক তথ্য রয়ে গেছে আমরা এখনো আমাদের। তারপর ওই রকম ভাবে ভালো মতো মানে কোনো মানে প্রাতিষ্ঠানিক উদ্যোগও আমাদের হয়ে ওঠে নাই যেখানে এগুলি সবাই গভীর এবং মুক্তভাবে আলোচনা করতে হয়। আমার মনে হয় এখনো এই জায়গায় অনেক গ্যাপ আছে, যদি এটা করা যায় তাহলে আরো ভালো। আপনি যে বইটার কথা বলেছিলেন, বইটার নাম হচ্ছে লেফট ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার, লিখেছেন ফারুক চৌধুরী। আচ্ছা। সো ওই বইটা থেকে মোটামুটি ভালো, ওখানে বিভিন্ন আমাদের রণ ভাই, তারপরে আপনার মুজাহিদ ইসলাম সেলিম ভাই, হ্যাঁ, অনেকের বিভিন্ন আপনার দুই ধারার, মানে রুশপন্থী, চীনপন্থী, তাদের অনেকের বক্তব্য। না, আমি তো এ পর্যন্ত আমি জেনেছি 1962 সালের দিকে যখন বাম দ্বারা যারা কমিউনিস্ট আন্দোলন করতেন, তারা ওই বাংলাদেশকে স্বাধীন করার বিষয়ে চেষ্টা করেছে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে যোগাযোগ, তাদের সাথে তারা মিটিংও করেছে। বঙ্গবন্ধু বারবার চাচ্ছিল যে এখনই শুরু করে দিই, 62 সালের কথা বলছি। পরবর্তীতে বঙ্গবন্ধুকে বোঝানো হলো যে এখনো এরকম সিকোয়েন্স তৈরি হয় নাই, যে কারণে আমরা এক্ষুনি আন্দোলনটা এর জন্য সময়। তার মানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে বামদের একটা প্রবল, বাম বলতে বামপন্থী রাজনীতির একটা প্রবল ভূমিকা ছিল। এবং 71 থেকে দেশ স্বাধীনের আগে পরে একটু এদিক ওদিক হয়ে গেছে তখনকার চিন্তা চেতনায়, কিন্তু তারাও ওই জাতীয়তাবাদী আন্দোলনের সাথে মানে বাংলাদেশকে স্বাধীন করার বিষয়ে সক্রিয় এবং বিশিষ্ট ভূমিকা ছিল আমার মনে হয়। আপনি কি মনে করেন? অ্যাবসলিউটলি। তবে একটু এক জায়গায় শুধু আমি একটু দ্বিমত বলবো না, আমি হয়তো ভিন্নভাবে বলবো যে বামপন্থী যারা বাম রাজনীতি করতেন তাদের মূল লক্ষ্য ছিল, আবারও বলছি, জনগণের মুক্তি, হ্যাঁ, কৃষক শ্রমিকের মুক্তি। এবং তারা বুঝতে পেরেছিল পাকিস্তানের কাঠামোতে সেটা সম্ভব নয়। সো তাদের অবজেক্টিভ ছিল একরকম, আর ধরেন যারা আপনার আওয়ামী লীগ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের একটু ভিন্ন ধরনের একটা অবজেক্টিভ ছিল। সেখানে মূল জায়গাটা ছিল যে আমাদের নিজস্ব কি বলবো বুর্জোয়া শ্রেণী তৈরি করা, হ্যাঁ, কিন্তু মূল জায়গায় পার্থক্যটা কিন্তু ওই জায়গাতেই। আরো কিছু যদি বলেন আপনি। আমার মনে হয় যে ধরেন আমার, আর যেটা বললাম যে আমি খুব অল্প আমার তো খুব অল্প বয়স, বাট আমি যেটা খুব
মানে খুব প্রাউডলি বলতে পারি যে তখন 69-এর আন্দোলনে যখন ক্রান্তি নামে একটা সংগঠন ছিল, ক্রান্তি খুব নাম করা সাংস্কৃতিক সংগঠন, ওখানে গান টান খুব ভালোই হতো। হ্যাঁ, আমি তখন বিশেষ করে তখন ওই কি গান জানি এখন বলে, ওইগুলির নাম বলে যাচ্ছি, পপ সঙ্গীতের মতো। ওরে বাবা, তখন অনেক ক্রান্তি ফুল খেলবার দিন নয় অদ্য, তখন মনে হয় ওইটাতে এও ছিল, ওই যে ফকির আলমগীর, না আরেকটা ওই যে মহিলা শিল্পী শাহনাজ রহমতুল্লাহর সাথে, আরে রুনা লায়লা মনে ছিল নাকি? না রুনা তো পাকিস্তানে ছিল না, একজন খুব নাম করা শাহনাজ রহমতুল্লাহ, না ও তো পাকিস্তানি ছিল। ক্রান্তি খুবই নাম করা শিল্প, বাম ধারা রাজনীতি। হ্যাঁ, বাম ধারার মধ্যে দুটো ছিল, উদিচি এবং ক্রান্তি। উদিচি ছিল আপনি যেটা বললেন যে ওই মস্কোপন্থী, আর কামাল লোহানী ছিল। হ্যাঁ, তারপরে আপনার তো ফজল লোহানীও ছিল, কামাল লোহানী। হ্যাঁ, তো আপনার গণনাট্য সংঘের সদস্য ছিল, রাইট। হ্যাঁ, সো আমি তখন মানে খুবই ছোট, কিন্তু তারপরে আমি যেহেতু ছোটকাল থেকে একটু গান টান করতাম, হ্যাঁ, সো আই টুক পার্ট, এবং ওইখান থেকে আমার বলতে পারেন যে বাম রাজনীতির প্রতি আমার যে দুর্বলতা সেখান থেকে তৈরি হয়েছে। মানে তাহলে আপনার বোঝা যাচ্ছে, আমি মনে করি আমাদের দেশে অনেক রকম সমস্যাবিদের একটা, বাংলাদেশে দেখেন জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে, যার জন্য আমাদের 71 সাল এসছে, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, সশস্ত্র মুক্তিযুদ্ধ, ভারতবর্ষে এরকম আর দ্বিতীয়টি নাই। এবং এখন আমার যা চিন্তা এতদিন পরে এসে মনে হচ্ছে যে সাংস্কৃতিক একটা আন্দোলন হলে, বারবার আমি দেখি যারা বাম ধারার রাজনীতি করেন তাদের ভিতরে একটা বোধ কাজ করছে যে জনগণের মুক্তির জন্য বিপ্লবের কথা বলছে, বিপ্লবের কথা বলে, কিন্তু বিপ্লবটা অনেকবারই তো এরকম আমাদের বড় বড় ধাক্কা আসলো, কিন্তু কোনোভাবেই আমরা মানে ওই জায়গাকে অতিক্রম করতে পারছি না। তো সেই ক্ষেত্রে যদি সাংস্কৃতিক বিপ্লব যদি একটা কিছু হয়, আমার এখনো মনে আছে 1970 সালে আমাদের মোহাম্মদপুর এলাকার ইলেকশনের আগে ইলেকশন তো হচ্ছে 7ই ডিসেম্বর 1970, প্রথম জাতীয় সংসদ ইলেকশন, তার কয়েকদিন পরে হয়েছিল প্রাদেশিক পরিষদ। তো ওইখানে ইলেকশনের সময় ওইখানে গান হচ্ছে, গানের ভিতরে একটা লাইন হলো, এই অন্তর ন্যাশনাল সংহতিরে। আমার এখনো মনে আছে ঘটনাটাই। তো তখন আমরা কিন্তু ওই কাগজে লিখে খাতা কিনে ওই কবিতা গানগুলি মুখস্থ করতাম, এই অন্তর ন্যাশনাল সংহতিরে। তো আমার পাশে এক লোক বসেছিল, অতটা শিক্ষিত না, সে আমাকে বলছে, ভাইজান এই অন্তর ন্যাশনাল সংহতি মানেটা কি? তো আমি তখন ওকে বুঝালাম যে অন্তর ন্যাশনাল বলতে আপনার তো ন্যাশনাল মানে সবাই মিলে, সংহতি মানে সব মিলে যদি আমরা ওই জায়গায় যাইতে পারি তাহলে কোনো শক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না। ভাই আপনি তো ভালো বুঝছেন বা ভালো বুঝাইছেন। তো আমার কথা হলো যে আমাদের ভিতরে এখন যে নানা ধরনের বৈপরীত্য চিন্তা চেতনার জগৎটা রয়ে গেছে, অমুক তমুক, তো এইখানে যদি আমাদের সাংস্কৃতিক কর্মীরা বা রাষ্ট্রীয়ভাবে হওয়া সম্ভব না, সাংস্কৃতিকভাবে এটা আগাতে পারে। যেমন ধরেন, আমি একটু দীর্ঘ বক্তৃতা হয়ে যেতে, তবু বলছি আর কি, যেহেতু প্রসঙ্গটা উঠলো, যখন জেনারেল ডায়ারের কারণে জালিয়ানওয়ালা হত্যা মামলা হলো, তখন রবীন্দ্রনাথ বললেন যে আমি জালিয়ানওয়ালাবাগে যাব, তোমরা ব্যবস্থা করো। তো কয়েকদিন পরে কেউ ব্যবস্থা করছে না। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা কোনো করছে না? বলে কাউকে পাওয়া যাচ্ছে না ওইখানে। তখন বলছে ঠিক আছে তুমি কলকাতায় করো। তো কলকাতায় করার জন্য উনি যখন বলছে, কয়েকদিন পর দেখি ওইখানে কেউ উৎসাহী না, সবাই একটু ব্রিটিশ ভয়ের ভিতর। তখন বলছে যে কেন? বলে কোনো সভাপতি পাওয়া যাচ্ছে না। বলছে আমি সভাপতি হব। তারপরেও যখন দেখছে যে কেউ রাজি না, তখন উনি নিজে সিদ্ধান্ত নিল যে আমি নাইট উপাধি ত্যাগ করবো। তো নাইট উপাধি ত্যাগ করার জন্য তখন যখন এটা মনের ভাবটা জানতে পারলো মানুষ, তখন ওনাকে বললো যে আপনি এটা করেন না, ব্রিটিশরা তাহলে আপনাকে ধরে নিয়ে যাবে। তারপরেও কিন্তু তিনি স্বেচ্ছায় স্বপ্নতে সারা রাত ধরে পাচারি করে নিজে চিঠি লিখে ওইটাকে পোস্ট করে দিয়ে তারপর তিনি ঘুমাতে গেছেন। তাতে আমাদের আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি যে সংস্কৃতি দিয়ে যেভাবে মানুষকে একতাবদ্ধ করা যায়, অন্য কোনো মাধ্যম আছে কিনা আমার মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু আমি জানি না। আপনার সাথে কোনো দ্বিমত নেই। ইভেন সত্যিকার অর্থে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু আপনার মানে বেস্ট কিন্তু করেছে সেই কালচারাল আন্দোলনের মাধ্যমে, তাই না? এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। কিন্তু বাম রাজনীতির ধারা যারা, আমরা যেটাকে বলি যে চীনপন্থী যারা আর কি, বা যারা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করতেন, তাদের ভেতরে ওই ক্রান্তির পরে কিন্তু ওই ধারাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। যে কারণে আপনার ওই ঘরানায় কালচারাল ফোর্সটা খুব শক্তিশালী হতে পারেনি। আমার মনে আছে স্বাধীনের পরে অনেক স্লোগান দিল
যে দেখো দেখো চীনা ভাই স্বাধীন হইয়া গেল, মানে চীনকে কিভাবে সাইড করা হয়। হ্যাঁ, সাইজ করা। যাই হোক, অনেক ধন্যবাদ যে টুকু ভাই আপনি এসে অনেক মূল্যবান কথা বললেন। অ্যাকচুয়ালি মুক্ত আলোচনা হলে অনেক অন্ধকার আমাদের ভেতর থেকে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই জায়গাটা কেন জানি আমরা অনেকটাই মানে দূরে সরিয়ে রাখি, না অমুক তমুক। কিন্তু মুক্ত আলোচনা আমার মনে হয় আগেকার যুগে যেমন অসুস্থ হলে মানুষ কি করতো, জানলা দরজা বন্ধ করতো, বাইরের বাতাস আসবে না। 100 বছর আগে বাইরের বাতাস আসলে এই অসুস্থতা বাড়ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘটনা উল্টো, বা জানলা আরো খুলে দাও, মুক্ত বাতাস আসুক। এই মুক্ত বাতাসটা আসলেই আমার মনে হয় আরো পরিবর্তন আসবে এবং অনেক আমাদের ভিতরে বৈপরীত্য এবং রাগ ঝালটা কমে আসবে বলে আমার মনে হয়। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করেছেন, যেটা আসলে অনেক আগে হওয়া উচিত ছিল। এবং আমি শেষ শুধু এই কথাটাই বলতে চাই যে 1971-এ আমাদের যে সুযোগটা এসেছিল, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে অনেক অনেক বৈপরীত্য আছে, আমি জানি যে যেভাবে আমরা দেখি না কেন, যে একটা পরিবর্তন কিন্তু একটা অপরচুনিটি। এনি কাইন্ড অফ চেঞ্জ ইজ অ্যান অপরচুনিটি, রাইট? হ্যাঁ, এবং এই 24 শেষে একটা অপরচুনিটি এসছে, যেভাবে আমরা এটাকে বিচার করি না কেন, তাই না? এই অপরচুনিটি কিন্তু সবসময় আসে না। আমার মনে হয় যে আমাদের সবার উচিত যে আমাদের একটা একত্রিত কিছু কিছু জায়গায় আমরা আমাদের বিভেদ, কারণ একটা বিভাজিত জাতি কিন্তু উন্নতি করতে পারে না। সব আমাদের সমস্ত রকম বিভেদটাকে ভুলে আমাদের কিছু কিছু বেসিক পয়েন্টে এক হয়ে আমাদেরকে একটা শক্তিশালী একটা দেশ তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।